আগামী অর্থবছরে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। 15% কর দিয়ে বিনা প্রশ্নে যে কোনো ব্যক্তি ও কোম্পানি এই সুযোগ নিতে পারবে। তবে বাড়ছে না করমুক্ত আয়ের সীমা। আইএমএফের ঋণের শর্ত পূরণে কিছু খাতে কর অব্যাহতি তুলে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট 4,80,000 কোটি টাকা আদায়ের ভার পড়েছে এনবিআর এর কাঁধে। মিসবাহ হাসানের রিপোর্ট। সরকারের আয়ের প্রধান উৎস নানা ধরনের কর। আগামী অর্থবছরে তাই ভ্যাট, আয়কর ও শুল্ক এ 3 অংশেই আয় বাড়াতে চায় সরকার। এর মধ্যে কর ও ভ্যাট থেকে আসবে 1,75,620 কোটি টাকা, অর্থাৎ মোট রাজস্বের 38.1%। এরপর আয়কর থেকে 36.6%। এছাড়া সম্পূরক শুল্ক থেকে 13.4 এবং আমদানি শুল্ক থেকে 10.3% প্রস্তাব করা হয়েছে বাজেটে। রাজস্ব আদায় ও কর প্রতিপালন বৃদ্ধির লক্ষ্যে সিগারেট সম্পূরক শুল্কের হার 65% পরিবর্তে 66% নির্ধারণ করার প্রস্তাব করছে। মোবাইল ফোনের সিম রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক 15% পরিবর্তে 20% নির্ধারণ করার প্রস্তাব করছি। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ছে না, তা আগের মতোই 3.5 লাখ টাকাই রাখা হয়েছে। বিভিন্ন স্তরে কর হারেরও পরিবর্তন আসেনি। তবে বছরে আয় 38.5 লাখ টাকার বেশি হলে 30% কর দিতে হবে। এছাড়া কিছু ক্ষেত্রে শর্ত সাপেক্ষে সামান্য কমানো হয়েছে কর্পোরেট কর হার। ব্যবসা কার্যক্রম ক্যাশলেস হলে ব্যবসায়ীর আয় 3 বছরের জন্য করমুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে বাড়ছে আবগারি শুল্কের পরিমাণ। 50 লাখ টাকার বেশি ব্যাংকে জমা রাখলে গুনতে হবে 5,000 টাকার বেশি আবগারি শুল্ক। 4 বছর পর আবারও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। তাও আবার 15% হারে কর পরিশোধ করলেই পাওয়া যাবে এই বৈধতা। একইভাবে জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিনেও এলাকাভেদে নির্দিষ্ট হারে কর দিয়ে টাকা সাদা করা যাবে। এছাড়া করের আওতা বাড়াতে কমিউনিটি সেন্টারে ভাড়া, আরও কিছু সেবার রিটার্ন জমার সনদ প্রদান বাধ্যতামূলক প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। প্রতি বছর এই উচ্চাভিলাষী রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, কর ব্যবস্থায় নানা রকম সংস্কারের উদ্যোগ থাকলেও বছর শেষে এগুলো অবাস্তবায়নই রয়ে যায়। তাই নতুন অর্থ বছরে আয় ব্যয়ের হিসাব মিলাতে অভ্যন্তরীণ আয় বৃদ্ধিতে পরিবেশ তৈরিই বড় চ্যালেঞ্জ। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আজ ঐতিহাসিক 6 দফা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলন সূচনার দিন। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের সাথে কথা বলেন। 6 দফা যদি না হতো তাহলে 69-এ 6 দফা ভিত্তিক 11 দফা গণ বিস্ফোরণ, বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান হতো কিনা, সেটাই হলো বড় কথা। প্রস্তাবিত বাজেটকে লুটোত্তরাজের বাজেট আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বাজেট সাধারণ মানুষের জন্য নয়। বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। বলেন, দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের ভোগান্তি বাড়াবে এই বাজেট। নাজিবুর রহমানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটি উচ্চাবিলাসী, বাস্তবায়ন অযোগ্য এবং লুটেরা ও সুবিধাভোগী শ্রেণীকে সুবিধা দেওয়ার বাজেট, যাতে সাধারণ মানুষ উপেক্ষিতই থাকবে। সরকার লুটেরাতে পরিণত হয়েছে, তো লুটেরাদের বাজেট হবে কি জন্য? লুট করার জন্য। তো এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। একদিকে আপনার যেমন ইনফ্লেশন চরমভাবে উপরে উঠে গেছে,
এবং বিশেষ করে খাদ্যদ্রব্যের উপরে যে আপনার দ্রব্যমূল্য যে বৃদ্ধি পেয়েছে এটা তাদের জন্য একদম সহনীয় পর্যায়ে নাই এখন আর। আপনার কয়েকদিন আগেই বাড়লো আপনার পেট্রোল, ডিজেল, এসব জিনিসের দাম বেড়ে গেল, বিদ্যুৎ এখন আবার আপনার বাড়বে, বাজেটের সঙ্গে সঙ্গে সেগুলো আবার বাড়বে। প্রস্তাবিত বাজেটের আয় ব্যয় সমন্বয়হীনতা রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ব্যয় মেটানোর জন্য সরকার নিরীহ জনগণের উপর চাপ বাড়িয়েছে। ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপর গিয়েই পড়বে, অর্থাৎ আপনার পকেট কাটার জন্য। এবং এটা আনছে আপনার বিদেশ থেকে অনুদান অথবা ঋণ, আর সেই সঙ্গে আবার আপনার ব্যাংকগুলো থেকে আপনার ঋণ নেওয়া, সবটাই গিয়ে পড়ছে মানুষের উপর। প্রস্তাবিত বাজেটকে দেশবিরোধী বলেও অভিহিত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে গণমুখী বাজেট বলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংকট সমাধানে এই বাজেট বাস্তবসম্মত। সংকটের বাস্তবসম্মত গণমুখী বাজেট। নির্বাচনী যে ইশতেহার, সেখানে আমাদের যে অঙ্গীকার ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, প্রস্তাবিত বাজেটটি উচ্চাভিলাষী না হলেও কিছু লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হয়েছে। বিশেষ করে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন এবং মূল্যস্ফীতি 6.5% আটকে রাখা কঠিন হবে। এই বাজেটটা একদিক থেকে এটা অর্থনৈতিক যে সংকট চলছে সেটাকে নিরসনের জন্য একটু সহায়ক ভূমিকা রাখবে, কারণ বাজেটের আকারটা ছোট, বাজেটটা বেশি বড় আকারের নয়। এবং এই বাজেটটা আমি বলবো যে আওয়ামী লীগ সরকারের যে গত 14টা বাজেট হয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট বাজেট এটাই। বাস্তবতার আলোকেই সরকার সেটা করেছে, তো এটা একটা ভালো দিক। তারপরেও অনেক সমস্যা আছে বাজেটে, রাজস্বের ঘাটতি থেকেই যাবে। বাজেটের টার্গেটগুলো একটু উচ্চভিলাষী, এটা হয়তো অর্জিত হবে না। মূল্যস্ফীতির টার্গেটটাও উচ্চভিলাষী, এটাও অর্জিত হবে কিনা সন্দেহ আছে। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যেটা 2,65,000 কোটি টাকা, সেটা আবার দিয়ে আমরা ঘাটতি সমান সমানই প্রায় আর কি এনিওয়ে। কিন্তু আমি মনে করি এত বড় একটা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, বরং আপনার স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং অন্যান্য খাতে ব্যয় করা। ঘাটতি বাজেট পূরণ করার জন্য বৈদেশিক ঋণ নেবে, আবার ব্যাংকিং সেক্টর থেকে। ব্যাংকিং সেক্টরের প্রবলেম তো অলরেডি প্রবলেম আছে, লিকুইডিটি প্রবলেম আছে, সেখান থেকে 1,37,000 কোটি টাকার মতো নিয়ে নেবেন। এটা কি করে হয়? সংকটমূলক মুদ্রানীতি করেছেন এদিকে, এটার ফলে যেটা হবে ব্যবসায়ীরা এসে পাবে। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 6 দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা 6 দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক। আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী, ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন আওয়ার হিস্ট্রি। এইসব দিবস 75-এর পর নিষিদ্ধ। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে 75-এ তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের। রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে জয় বাংলা ম্যারাথন 2024 অনুষ্ঠিত হয়েছে। ভোর 5টায় 3,500 অংশগ্রহণকারীকে নিয়ে জয় বাংলা বলে আগেবারও প্রতিপাদ্যে এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাতিরঝিলের মেরুল বাড্ডা পয়েন্ট থেকে দৌড় শুরু করে এমফি থিয়েটারের সামনে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতার 3 ঘন্টা 40 মিনিটের মধ্যে 21.095 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান,
রহমান, বিশেষ অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। শিরোনামে এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 12টা মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। দেশের অর্থনৈতিক অবস্থার বিশেষ পরিস্থিতিতেও প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে, অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রিজার্ভ বৃদ্ধির পদক্ষেপ অপর্যাপ্ত এবং দুর্বল। চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে বের হবার কোনো দিক নির্দেশনা বাজেটে নেই বলেও মন্তব্য সিপিডির। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রস্তাবিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিডির পক্ষ থেকে এসব তুলে ধরা হয়। 6.75% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সহ প্রতিটি লক্ষ্যই উচ্চাকাঙ্ক্ষী, এমনটি উল্লেখ করে সিপিডি বলছে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব। যেখানে এক্ষুনি পদক্ষেপ নেওয়ার দরকার ছিল এবং সরকারের উপযুক্ত নীতিমালা এবং পদক্ষেপ, সেটি হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেখানে যে তলানির দিকে যাচ্ছে সেটাকে বন্ধ করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে ফিরিয়ে আনা। অর্থাৎ সেখানে আমরা এই মুহূর্তে অন্যান্য বিষয়গুলোকে বাদ দিয়ে এই দুটোর প্রথমে দিকে নজর দিয়ে অন্যান্য বিষয়গুলোকে আমরা আস্তে আস্তে ঠিক করার দিকে যেতে পারতাম। প্রায় প্রতিটি চলকের ক্ষেত্রে কিন্তু এমন প্রক্ষেপণ করা হয়েছে 2025 সালের জন্য যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাযুজ্য নেই। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণার পরের দিন নিত্য পণ্যের বাজারে মূল্য ওঠানামার বিষয়ে জানতে সরাসরি যাচ্ছে মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সাগর, বাজারে পণ্য মূল্যের ওঠানামার সাথে বাজেট ঘোষণার কোনো সম্পর্ক আপনি দেখতে পাচ্ছেন কিনা? কথা গতকালই বাজেট পেশ করা হয়েছে, তো আজকে সকালে আসলে বাজারে বাজেটের পেশকৃত যে সকল সুপারিশ সেগুলোর খুব বড় একটা প্রভাব আমরা দেখতে পাইনি। তবে কিছু পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে, কিছু পণ্যের দাম কমেছে। আমি যদি বলি যে সবচেয়ে বেশি যেই পণ্যের দামটি ওঠানামা করেছে সেটি হচ্ছে মরিচের দাম। গত সপ্তাহে যেটি দাম ছিল 160 টাকা, সেটি এই সপ্তাহে এসে 180 টাকায় এসেছে এবং এইটি কিন্তু গত কয়েক সপ্তাহ যাবৎ ধরেই মাঝে মাঝে 20 থেকে 30 টাকা ওঠানামা করছে। এর সাথে গত সপ্তাহে পেঁয়াজ ছিল 80 থেকে 85 টাকা, যেটি এই সপ্তাহে বেড়ে 90 টাকা হয়েছে। একই সাথে আলুর দাম বেড়েছে কেজিতে 5 টাকা, গত সপ্তাহে ছিল 50 টাকা, এই সপ্তাহে সেটি 55 টাকা হয়েছে। আদার দাম বেড়েছে কেজিতে 20 টাকা, রসুনের দামও বেড়েছে কেজিতে 20 টাকা। এছাড়া ব্রয়লার মুরগির দাম গত বেশ কয়েক সপ্তাহ ধরে 200 টাকার আশেপাশে ছিল, সেটি এই সপ্তাহে এসে 200 টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনালী মুরগি, যেটি গত 2 সপ্তাহ আগে ছিল প্রায় 420 থেকে 30 টাকা কেজিতে, সেটি এই সপ্তাহে বেশ কমে বিক্রি হচ্ছে এবং বিক্রেতারা বলছেন যে এই সপ্তাহে এসে সেটির দাম প্রায় কেজিতে 100 টাকা কমেছে। এই সপ্তাহে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 310 টাকায়। এছাড়া যদি বলি সেটি হচ্ছে মাছের দাম বা অন্যান্য যে আমিষের যে সকল দাম রয়েছে, মাছ মাংস, সেগুলোর দাম কিন্তু বাড়তি অবস্থায় রয়েছে। গরুর মাংস কেজিতে বিক্রি হচ্ছে 800 টাকা, কোথাও বিক্রি হচ্ছে 750 টাকা। তবে এটি আসলে মানভেদে, যেখানে 800 টাকা আসলে গরুর মাংসের যেই ধরন সেটি আসলে কিছুটা ভালো বলে ভোক্তারা বলছেন। এছাড়া চালের দাম আগের মতোই রয়েছে। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 80 টাকা পর্যন্ত, আর নাজিরশাল চাল বিক্রি হচ্ছে 90 টাকা। অন্যদিকে সবচেয়ে কম দামি চাল সেটি হচ্ছে 28 চাল, যেটি বিক্রি হচ্ছে 50 টাকা। তো বলা যায় যে এই সপ্তাহে এসে যে সকল পণ্যের দাম বেড়েছে সে সকল পণ্যে কিন্তু সরকার এই বাজেটে কিন্তু উৎসকর কিছুটা কমিয়েছে। তো যদিও এই উৎসকর কমানোর মূল উদ্দেশ্য ছিল এই সকল পণ্যের দাম স্থিতিশীল রাখা কিংবা কমিয়ে আনা, কিন্তু একদম সপ্তাহ না ঘুরতে অর্থাৎ বাজেটের পরদিন এসে কিন্তু এই সকল পণ্যের দাম আবারও কিছুটা বেড়েছে। তাই
আসলে বলা যাচ্ছে না যে এই সকল পণ্যের যে উপর যে করগুলো মওকুফ করা হয়েছে বা কমিয়ে আনা হয়েছে সেইগুলোর প্রভাব আদৌ বাজারে পড়বে কিনা। ভোক্তারাও আসলে বেশ কিছুটা ক্ষুব্ধ, তাদের আসলে অনেকে ধার দেনা করে চলতে হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল বাজারের অবস্থা। কোরবানির ঈদে চাহিদা বাড়ে মশলা জাতীয় পণ্যের। ইতোমধ্যে এ ধরনের বেশিরভাগ পণ্য আমদানি হয়ে গেছে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, বাজারে মশলার কোনো সংকট হবে না। অথচ সরবরাহ স্বাভাবিক থাকার পরেও নানা কৌশলে মশলার দাম বাড়াচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ী। মশলা জাতীয় পণ্যের সাম্প্রতিক আমদানি ও বাজার পরিস্থিতি জানাচ্ছেন শামসুল হক হায়দুরি। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা মশলা আসে চট্টগ্রাম বন্দর হয়ে, যার মধ্যে এলাচ, জিরা, দারচিনি, রসুন, লবঙ্গ অন্যতম। বছরব্যাপী ব্যবহার হলেও কোরবানির আগে কিছুটা চাহিদা বাড়ে এসব পণ্যের। এর মধ্যে বেশিরভাগ মশলার আমদানি গত বছরের একই সময়ের তুলনায় স্বাভাবিক এবং পরীক্ষিত বলে জানান চট্টগ্রাম সমুদ্র বন্দরের সংশ্লিষ্ট এই কর্মকর্তা। যে সমস্ত মশলা আমরা আমদানি করি সেগুলো আমাদের এই কেন্দ্রের মাধ্যমে সুষ্ঠুভাবে পরীক্ষা নিরীক্ষা করেই ক্ষতিকর রোগ জীবাণু, পোকামাকড় মুক্ত, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এটা প্রতীয়মান হলেই আমরা ছাড়পত্র দিই। আমদানি স্বাভাবিক থাকার পরও কিছু পণ্যের দাম বাড়ছে অস্বাভাবিক হারে। এক্ষেত্রে বাজার পরিদর্শনে এক শ্রেণীর ব্যবসায়ীর অসাধু তৎপরতা দেখা যায় বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা। প্রবলেমটা হচ্ছে, আমি যখন পাকা ভাউচার চাচ্ছি, আমরা যখন বলছি যে ম্যান্ডেটরি আপনার ক্রয় বিক্রয় রসিদ রাখতে হবে, তখন ওটা কিন্তু পাচ্ছি না। চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে 2 মাসের ব্যবধানে এলাচ ও গোলমরিচের দাম বেড়েছে কয়েক গুণ। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গত রমজানে 2600 টাকায় বিক্রি হওয়া এলাচ এখন প্রতি কেজি 4000 টাকার বেশি। কারণ না বললেও মূল্য বৃদ্ধির কথা স্বীকার করেন ব্যবসায়ীরা। জিরাটির দাম আগের চেয়ে কিছু কমেছে, আমরা দাম বেড়েছে শুধুমাত্র গোলমরিচ আর এলাচির দাম আর কি। কোরবানির ঈদ সামনে রেখে মশলার মূল্য বৃদ্ধি যৌক্তিক হচ্ছে কিনা সে বিষয়টি সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে তদারকির দাবি ভোক্তা সাধারণের। শামসুল হক হায়দুরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেটের পর্যালোচনা জানাতে সিপিডির এই সংবাদ সম্মেলন। সংস্থাটি জানায়, অর্থনীতির সংকটময় সময়ে সরকার একটি গতানুগতিক বাজেট দিয়েছে, যেখানে অতীতের মতোই জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি এবং রাজস্ব আয় সহ বেশিরভাগ ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রায় প্রতিটি চলকের ক্ষেত্রে কিন্তু এমন প্রক্ষেপণ করা হয়েছে 2025 সালের জন্য যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাযুজ্য নেই। প্রবৃদ্ধির হার অনেকটাই উচ্চাকাঙ্ক্ষী এবং এটা কোথা থেকে আসবে, এটার জন্য তো বিনিয়োগ লাগবে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিনিয়োগের ক্ষেত্রেও যে প্রক্ষেপণটি করা হয়েছে সেটা কিন্তু অনেকখানি বেশি। সিপিডি বলছে, কম আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার পর্যাপ্ত উদ্যোগ নেই প্রস্তাবিত বাজেটে। বিশেষ করে মূল্যস্ফীতি কমানোর কার্যকর পদক্ষেপ নেই জানিয়ে সিপিডি বলছে, কিছু ক্ষেত্রে এই বাজেট মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। এবারের বাজেটে বরঞ্চ সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। অনেক নতুন পণ্য ভ্যাট আরোপ হয়েছে উৎপাদন পর্যায়ে, যেটা সাধারণ মানুষের কাছে গিয়ে পড়বে। অনেক সেবা যেগুলো সাধারণ মানুষ নেন সেগুলোর উপরে ভ্যাট আরোপ হয়েছে, সেটার উপরে পড়বে। এই নতুন যে টার্গেট যেটি করছেন সরকার 8% থেকে কমিয়ে 6.5% করবেন, এটা কমানো তো দূরে থাক, বরঞ্চ আরও মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। সিপিডি বলছে, কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে করদাতাদের তিরস্কার করা হয়েছে। রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই অন্যায্য প্রস্তাব বাতিলের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এটা অবশ্যই সাংঘর্ষিক এবং এটা অবশ্যই আওয়ামী লীগের ম্যানিফেস্টো, তার সাথে আমরা মনে করি যে এটা একেবারেই বিপরীতমূলক। যিনি নাকি কর খেলাপ করেছেন, এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসবো, এই রাস্তায় যাব, নাকি আমরা আওয়ামী লীগের ম্যানিফেস্টোর সেই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জিহাদ সেটার দিকে যাব?
এছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর কার্যকর পদক্ষেপ এই বাজেটে অনুপস্থিত বলেও জানিয়েছে সিপিডি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা সরকারের দুর্নীতি বিরোধী অবস্থানের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের সভাপতি ডক্টর আতিউর রহমান। সকালে রাজধানীর বাংলা মোটরে উন্নয়ন সমন্বয় আয়োজিত বাজেটে প্রতিক্রিয়া অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। কর আদায়ে সাধারণ কর প্রদানকারীদের ওপর চাপ না দিয়ে নতুন করদাতা তৈরি করার পাশাপাশি রাজস্ব আদায়ে এনবিআর-এর সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন ডক্টর আতিউর। আইএমএফ-এর চাপ থাকা সত্ত্বেও কৃষি ও জ্বালানিতে ভর্তুকি অব্যাহত রাখায় সরকারের প্রশংসা করেন তিনি। বাজেটে সংকোচন ভাব প্রত্যাশিত হলেও শিক্ষা ও স্বাস্থ্য খাতকে এর বাইরে রাখার পরামর্শ দেন। এছাড়া মোবাইলে কল রেটের ব্যয় বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনা করার তাগিদ বলেন। এক্সচেঞ্জ অবস্থাও খারাপ, সুতরাং এটা তুলে দিলে হয়তো বিদেশ থেকে অনেক ডলার চলে আসবে, কিন্তু আমাদের অভিজ্ঞতা তা বলে না। গত কয়েক বছর থেকে আমরা এরকম সুযোগ দিয়ে দেখেছি যে সত্যিকার অর্থে যারা কালো টাকার মালিক তারা কিন্তু দেশে টাকা ফেরত আনে না সেইভাবে, শুধু শুধু সরকারের বদনাম হয়। বিষয়টি নিয়ে আমার মনে হয় যে ভাবা দরকার। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৬ দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ৬ দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক। আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী, ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন আওয়ার হিস্ট্রি। এইসব দিবস ৭৫-এর পর নিষিদ্ধ। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে ৭৫-এ তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের। প্রস্তাবিত বাজেটের মাধ্যমে সরকার দুর্নীতি বাঁচতে প্রশ্রয় দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ রেখে দুর্নীতিবাজদের প্রশ্রয় দিয়ে সৎ উপার্জনকারীদের উপর করের বোঝা চাপানো হয়েছে। জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর স্মরণ সভায় এসব কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। প্রস্তাবিত বাজেট পাশের আগে সরকারের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এ সময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণ সমাজকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি। এই লুটপাটের কালো টাকা সাদা করার জন্য 15%, is it sufficient? How to eradicate completely this money? যে করাপশন করে টাকা রাখবে এবং ওই টাকা বাজেয়াপ্ত হবে না, এটা না হয় ট্যাক্স দিয়ে ওটাকে হোয়াইট করা যায়, তো তাহলে তো we will be encouraging dishonesty. বাজেট প্রস্তাবের পরদিনই বেড়েছে পেঁয়াজ, আলু, আদা, রসুন সহ বেশ কিছু মশলার দাম। কেজিতে ৫ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকায়, আর পেঁয়াজ ৯০ টাকায়। ব্রয়লার মুরগি আগের দামে স্থিতিশীল থাকলেও কমেছে সোনালী মুরগির দাম। তবে এখনও অস্থিতিশীল মরিচের বাজার। খরচ চালাতে ধার দেনা করতে হচ্ছে সাধারণ অনেককে। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রস্তাবিত বাজেটে শুল্কসহ নানা ধরনের কর আরোপ করার খবরে পরদিনই বেড়ে যায় এসব পণ্যের দাম।
কিন্তু যেসব পণ্যের শুল্ক বা কর কমানোর প্রস্তাব করা হয় তার কোনো প্রভাব দেখা যায় না। এবারও তার ব্যতিক্রম নয়। প্রস্তাবিত বাজেটে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, চিনির মতো অন্তত 30টি পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উচ্চ কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এসব পণ্যের দাম তো কমেনি, উল্টো বেড়েছে। সপ্তাহের ব্যবধানে আলু, পেঁয়াজ, আদা, রসুনের মতো পণ্যের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 20 টাকা। কেজিতে 20 টাকা করে বাড়ছে আদা রসুনে, আলুতে 5 টাকা বাড়ছে, পেঁয়াজে 5 টাকা বাড়ছে। 1 জুলাই থেকে শুরু, কিন্তু আজকেও বাজারে তার এফেক্ট হয়ে গেছে। ডিমের ডজন কয়েক সপ্তাহ ধরে 150 টাকায় স্থির রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 200 টাকায়। কমেছে সোনালী মুরগির দাম। সোনালী ছিল আপনার যায় সপ্তাহ 2-3 টাকা, আপনার যায় 400-420 টাকা। আজকে বিক্রি হচ্ছে আপনার যায় 300-310। 2 সপ্তাহ ধরে অস্থিতিশীল কাঁচা মরিচের দাম গত সপ্তাহের তুলনায় আবারও বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। 2 সপ্তাহ আগের থেকে হঠাৎ করে দামটা বেড়ে গেছে, অনেক কম ছিল, কেজিতে 30 থেকে 40 টাকা ডিফারেন্স হয়ে গেছে। বেড়েছে এলাচ, গোলমরিচের মতো মশলার দাম। ঊর্ধ্বগতির বাজারে আয় ব্যয়ের সমন্বয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। কেজি 400-500 মতো বাড়ছে, যেটা ছিল আপনার 3300 টাকা, এটা এখন হলো 3700 টাকা মার্কেটে। আর যেটা হলো আপনার 2800-2900 ছিল, ওটা 3200-3300 টাকা পাইকারি। তরকারি যেটা কিনতে যায় 100 টাকা, 90 টাকা কেজি। আর মাছ মাংস তো কথাই নাই, মাছ যেটা কিনবেন 1000 টাকা কেজি। অনেক চেষ্টা করি যে বাজারে এই মাথা আটতাছি যে একটু কম টাকা নিতে পারি, একটু কম আর পারি না, এই দাম দিই না লাগে। আমাদের জন্য অনেক ট্রাপ, আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদের জন্য অনেক কষ্ট। সবজির বাজারেও নেই স্বস্তি। হুট করে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে বেগুন, লাউ, পটলের দাম। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। নিত্যপণ্যের দাম কমানো সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়ায় ব্যয়ের বিষয়ে সংকোচনমূলক নীতি আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি জানান, বর্তমানে মূল্যস্ফীতি 9-এর আশেপাশে থাকলেও আগামী বছর 5 থেকে 6% নামানোর চেষ্টা চলছে। মন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বেশি হওয়ার কারণেই বৈদেশিক মুদ্রা রিজার্ভে চাপ পড়েছে। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, অজ্ঞতার কারণে কালো হয়ে যাওয়া টাকা সাদা করতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবির কারণেই সুযোগ রাখা হয়েছে। তিনি বলেন, কালো টাকা দেশের বাইরে চলে যায়, অর্থনীতিতে তা কাজে লাগে না। ইনফ্লেশন আমরা আশা করছি যে এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে। যে বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে রেখেছি, যাতে করে এই কোনো প্রেশার না পড়ে প্রাইসের উপরে। তারল্য সংকট এটা কিন্তু থাকছে না। আমরা দেখেছি যে কেউ কেউ বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু হয় নাই তো কাজেই এটা একটা কন্টিনিউয়াস এবং একটা ডাইনামিক মডেলের মধ্যে আমরা কাজ করছি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকার তার নির্বাচনী ইশতেহার পরিপন্থী কাজ করেছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি আরও জানায়, এবারের বাজেটটি হয়েছে গতানুগতিক এবং উচ্চাভিলাষী। প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি এবং রাজস্বের লক্ষ্যমাত্রাগুলো বাস্তবায়নযোগ্য হয়নি বলেও মনে করছে সিপিডি। হাসানুল শাওনের রিপোর্ট। প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেটের পর্যালোচনা জানাতে সিপিডির এই সংবাদ সম্মেলন। সংস্থাটি জানায়, অর্থনীতির সংকটময় সময়ে সরকার একটি গতানুগতিক বাজেট দিয়েছে, যেখানে অতীতের মতোই জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি এবং রাজস্ব আয় সহ বেশিরভাগ ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রায় প্রতিটি চলকের ক্ষেত্রে কিন্তু এমন প্রক্ষেপণ করা হয়েছে 2025 সালের জন্য যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাযুজ্য নেই। প্রবৃদ্ধির হার অনেকটাই উচ্চাকাঙ্ক্ষী এবং এটা কোথা থেকে আসবে, এটার জন্য তো বিনিয়োগ লাগবে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিনিয়োগের ক্ষেত্রেও যে প্রক্ষেপণটি করা হয়েছে সেটা কিন্তু অনেকখানি বেশি। সিপিডি বলছে, কম আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার পর্যাপ্ত উদ্যোগ নেই প্রস্তাবিত বাজেটে। বিশেষ করে মূল্যস্ফীতি কমানোর কার্যকর পদক্ষেপ নেই জানিয়ে সিপিডি বলছে, কিছু ক্ষেত্রে এই বাজেট মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে।
অনেক নতুন পণ্য ভ্যাট আরোপ হয়েছে উৎপাদন পর্যায়ে, যেটা সাধারণ মানুষের কাছে গিয়ে পড়বে। অনেক সেবা যেগুলো সাধারণ মানুষ নেন সেগুলোর উপরে ভ্যাট আরোপ হয়েছে, সেটার উপরে পড়বে। মূল্যস্ফীতি টার্গেট যেটি করছেন সরকার 8% থেকে কমিয়ে 6.5% করবেন, এটা কমানো তো দূরে থাক, বরঞ্চ আরও মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। সিপিডি বলছে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে করদাতাদের তিরস্কার করা হয়েছে। রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই অন্যায্য প্রস্তাব বাতিলের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এটা অবশ্যই সাংঘর্ষিক এবং এটা অবশ্যই আওয়ামী লীগের ম্যানিফেস্টো, তার সাথে আমরা মনে করি যে এটা একেবারেই বিপরীতমূলক। এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব, এই রাস্তায় যাব, নাকি আমরা আওয়ামী লীগের ম্যানিফেস্টোর সেই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জিহাদ সেটার দিকে যাব? এছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর কার্যকর পদক্ষেপ এই বাজেটে অনুপস্থিত বলেও জানিয়েছে সিপিডি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। কোরবানির ঈদে চাহিদা বাড়ে মশলা জাতীয় পণ্যের। ইতিমধ্যেই এই ধরনের বেশিরভাগ পণ্য আমদানি হয়ে গেছে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন বাজারে মশলার কোনো সংকট হবে না। অথচ সরবরাহ স্বাভাবিক থাকার পরও নানা কৌশলে মশলার দাম বাড়াচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ী। মশলা জাতীয় পণ্যের সাম্প্রতিক আমদানি ও বাজার পরিস্থিতি জানাচ্ছেন শামসুল হক হায়দরি। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা মশলা আসে চট্টগ্রাম বন্দর হয়ে, যার মধ্যে এলাচ, জিরা, দারচিনি, রসুন, লবঙ্গ অন্যতম। বছরব্যাপী ব্যবহার হলেও কোরবানির আগে কিছুটা চাহিদা বাড়ে এসব পণ্যের। এর মধ্যে বেশিরভাগ মশলার আমদানি গত বছরের একই সময়ের তুলনায় স্বাভাবিক এবং পরীক্ষিত বলে জানান চট্টগ্রাম সমুদ্র বন্দরের সংশ্লিষ্ট এই কর্মকর্তা। যে সমস্ত মশলা আমরা আমদানি করি সেগুলো আমাদের এই কেন্দ্রের মাধ্যমে সুষ্ঠুভাবে পরীক্ষা নিরীক্ষা করেই ক্ষতিকর রোগ জীবাণু, পোকামাকড় মুক্ত, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এটা প্রতিমান হলেই আমরা ছাড়পত্র দিই। আমদানি স্বাভাবিক থাকার পরও কিছু পণ্যের দাম বাড়ছে অস্বাভাবিক হারে। এক্ষেত্রে বাজার পরিদর্শনে এক শ্রেণীর ব্যবসায়ীর অসাধু তৎপরতা দেখা যায় বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা। প্রবলেমটা হচ্ছে আমি যখন পাকা ভাউচার চাচ্ছি, আমরা যখন বলছি যে ম্যান্ডেটরি আপনার ক্রয় বিক্রয় রসিদ রাখতে হবে, তখন ওটা কিন্তু পাচ্ছি না। চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে 2 মাসের ব্যবধানে এলাচ ও গোলমরিচের দাম বেড়েছে কয়েক গুণ। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গত রমজানে 2600 টাকায় বিক্রি হওয়া এলাচ এখন প্রতি কেজি 4000 টাকার বেশি। কারণ না বললেও মূল্য বৃদ্ধির কথা স্বীকার করেন ব্যবসায়ীরা। জিরাটির দাম আগের চেয়ে কিছু কমেছে, আমরা দাম বেড়েছে শুধুমাত্র গোলমরিচ আর এলাচির দাম আর কি। কোরবানির ঈদ সামনে রেখে মশলার মূল্য বৃদ্ধি যৌক্তিক হচ্ছে কিনা সে বিষয়টি সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে তদারকির দাবি ভোক্তা সাধারণের। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে নেপালে গ্রেফতার সিয়াম কলকাতা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানালেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, সিয়ামকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ড যেহেতু কলকাতায় হয়েছে, বাংলাদেশে গ্রেফতার 3 আসামিকে ভারতে হস্তান্তর করা হতে পারে বলে জানান তিনি। কোরবানির পশুর হাট নিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কমিশনার বলেন, কোনো অবস্থায় রাস্তার উপর গরু নামানো বা হাট বসানো হবে না। এমনটা হলে গরু সহ সবাইকে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বিদেশে যদি কোনো অপরাধ কেউ করে থাকে, সেক্ষেত্রে সেই অপরাধীকে আমরা বাংলাদেশে এনে বিচার করতে পারি। কিন্তু আমরা যতটুকু জেনেছি, আপনারাও জানেন যে ইন্ডিয়ার যে কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে, দুইজন, একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল। আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ও নেপালের প্রধান বিচারপতি সহ 3 দেশের বিচারপতি। বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে নেপালের প্রধান বিচারপতি বিশম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটান হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগি সকালে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধু 75-এর 15ই আগস্টের শহীদ সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন তারা। এই সময় গোপালগঞ্জে জেলা ও দায়রা জজ কামরুল হাসান, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে 3 দেশের বিচারপতিরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি জামায়াত বাজেট ঘোষণার আগে বিবৃতি তৈরি করে রাখে। গত 15 বছরে বাজেট নিয়ে বিবৃতি ও বক্তব্য একই রকম। সকালে নগরী থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত 6 দফা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাবেক সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন বক্তব্য রাখেন। এর আগে চট্টগ্রাম প্রেস ক্লাবে 62তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে নানা কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। আর বিএনপি জামাত বাজেট ঘোষণা করার আগেই বিবৃতি রেডি করে রাখে এবং সেটি তারা সেই বিবৃতি তারপর বাজেট ঘোষণার পর তারা সেই বিবৃতি প্রচার করে। কোরবানির ঈদ সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া এবং নেত্রকোনায় প্রস্তুত করা হচ্ছে গবাদি পশু, যার বেশিরভাগই গরু। ইতিমধ্যে ক্রেতারা আসছেন খামার থেকে গরু কিনে নিতে। খামারিদের দাবি, ভারতসহ প্রতিবেশী দেশ থেকে গরু আসলে লোকসান গুনতে হবে তাদের। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়ার খামারে চলছে গরু হৃষ্টপুষ্টকরণের কাজ। দেশীয় জাতের গরুকে প্রাকৃতিক খাবার খাইয়ে মোটা তাজাকরণ করা হচ্ছে বলে খামারিদের দাবি। গোখাদ্যের দাম বাড়ায় খরচ বেড়েছে দ্বিগুণ। এরপরও ভালো দাম পাবেন বলে আশা খামারিদের। জেলা ছোট বড় মিলে 14,000 খামার রয়েছে। আমরা 10-15,000 খামারি আছি। আমরা চাই একটু ন্যায্য দাম পাওয়ার জন্য। বাইরের থেকে যে গরুগুলো আসে আমরা ন্যায্য দাম পাইতেছি না। গত কুরবানিতে যে দামটা পাইছি পুরা বছরই আমরা মনে করেন যে এই বাড়তি দামে গরুকে খাবার খাওয়ানো হইতেছে। এদিকে খামারিদের স্বার্থ রক্ষায় অবৈধ পথে যাতে কোরবানির পশু আসতে না পারে সেদিক নজর রাখা হচ্ছে বলে জানালেন পুলিশের এক কর্মকর্তা। এইবার আমরা শুরু থেকেই অত্যন্ত সজাগ আছি যাতে সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু এসে আমাদের ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করতে পারে। এদিকে নেত্রকোনাও কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে গরু। জেলার ছোট বড় 6,600 খামারে 1,32,000 গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে। তবে ন্যায্য দাম নিয়ে শঙ্কিত খামারিরা। আমরা এই গরুগুলার সবগুলার প্রাকৃতিক খাওয়ানোর হিসাবে ব্যবহার করতেছি। প্রায় 30টির মতো গরু অলরেডি বিক্রি হয়ে গেছে, আরও অনেক গরু আছে যে বিক্রির উপযুক্ত। জেলার চাহিদা পূরণ করে নেত্রকোনার গরু রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা সরবরাহ করা সম্ভব বলে জানালেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। এই বছর কোরবানিযোগ্য গবাদি পশু আছে 1,32,800 কিছু উপরে, এবং আমাদের লক্ষ্যমাত্রা হলো 1,07,000 থেকে 10,000, অর্থাৎ আমাদের নেত্রকোনা জেলায় গবাদি পশু উদ্ধৃত আছে। খামারিরা বলছেন, লাভবান হলে দেশে খামারের সংখ্যা বাড়বে, এতে কর্মসংস্থানের পাশাপাশি কমে আসবে মাংসের দাম। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। Finance Minister Abul Hassan Mahmood Ali has said that we will have to wait another 6 months to bring inflation under control. He made the remarks at a post-budget press conference organized by the Finance Ministry at the Osmani Memorial Auditorium in the capital today. He said the inflation will start decreasing by the end of this year. The government has reduced the size of the budget so that there is no pressure on inflation. The opportunity to legalize black money was introduced due to the demand of the businesses, said Abu Hena Muhammad Rahmatul Muneem, chairman of the National Board of Revenue. The demand from the general mass was also another reason to take the move, he said. ইনফ্লেশন আমরা আশা করছি যে এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে। যে বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে রেখেছি যাতে করে এই কোনো প্রেশার না পড়ে প্রাইসের উপরে। তারল্য সংকট এটা কিন্তু থাকছে না। আমরা দেখেছি যে কেউ কেউ বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু হয় নাই তো।
তো কাজেই এটা একটা কন্টিনিউয়াস এবং একটা ডাইনামিক মডেলের মধ্যে আমরা কাজ করছি। It will not be possible to tackle the ongoing economic crisis with the proposed national budget, the Center for Policy Dialogue CPD said today, describing the budget as devoid of reality. The country is facing various macroeconomic challenges, including high inflation, low foreign exchange reserves, weak currency, reduced imports, and problems in power and fuel supply. The CPD said in a post-budget briefing. Speaking about the facility proposed for the legalization of black money, the think tank said the provision of whitening black money by paying only 15% tax and without any scrutiny is discouraging for those who pay taxes regularly. এটা অবশ্যই সাংঘর্ষিক এবং এটা অবশ্যই আওয়ামী লীগের ম্যানিফেস্টো, তার সাথে আমরা মনে করি যে এটা একেবারেই বিপরীতমূলক। এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব, এই রাস্তায় যাব, নাকি আমরা আওয়ামী লীগের ম্যানিফেস্টো সেই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জিহাদ সেটার দিকে যাব? Prime Minister Sheikh Hasina today paid rich tributes to Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, on the occasion of the historic Six-Point Day. After laying the wreath in the morning, the Prime Minister stood in solemn silence for some time as a mark of profound respect to the memory of Bangabandhu. Flanked by senior Awami League leaders, Sheikh Hasina placed another wreath at Bangabandhu's portrait as the party chief. After paying the homage, describing the Six-Point Movement as a turning point, Awami League General Secretary Obaidul Qadir said those who do not acknowledge it do not believe in the independence of Bangladesh. আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী, it was a turning point in our history. এইসব দিবস ৭৫-এর পর নিষিদ্ধ। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে ৭৫-এ তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে। BNP Standing Committee member Barrister Jomiruddin Sarkar has alleged that the ruling regime has indulged the corrupts in the proposed budget. He said this while speaking at a memorial of former AG AJ Muhammad Ali at National Press Club today. He said how now banks are depleted, national debt is rising, and significant portion of the budget is allocated for debt payment. Bangladesh is losing state funds through theft, corruption, and smuggling abroad. Reserves are dwindling, banks have been looted, and the stock market is in shambles. For that reason, the proposed budget will not benefit the masses. সাদা করার জন্য 15%, is it sufficient? How to eradicate completely this money? যে করাপশন করে টাকা রাখবে এবং ওই টাকা বাজেয়াপ্ত হবে না, এটা না হয় ট্যাক্স দিয়ে ওটাকে হোয়াইট করা যায়, তো তাহলে তো উইল বি এনকারেজিং ডিসঅনেস্টি। Mohammad Siam Hussain, an accused in the murder of Jhinadaho 4 MP Anwarul Azim Anar, has been transferred to the custody of the Kolkata CID after his arrest in Nepal. Siam fled the country following the murder of MP Azim in Kolkata and has been hiding in Nepal since then, said DMP Commissioner Habibur Rahman during a press briefing today. So far, 5 people have been arrested in Bangladesh, India and Nepal over the murder of MP Azim. Another accused, Akhtaruzzaman Shahin, the alleged mastermind behind the murder, is believed to be currently residing in the United States. বিদেশে যদি কোনো অপরাধ কেউ করে থাকে সেক্ষেত্রে সেই অপরাধীকে আমরা বাংলাদেশে এনে বিচার করতে পারি। কিন্তু আমরা যতটুকু জেনেছি, আপনারাও জানেন যে ইন্ডিয়ার যে
কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে, দুইজন, একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল, আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে। মূল্যস্ফীতির চ্যালেঞ্জ মাথায় রেখেই বাজেট দেওয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সরকারের ব্যয় সংকোচন নীতি অব্যাহত থাকবে। রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। অজ্ঞতার কারণে কালো হয়ে যাওয়া টাকা সাদা করতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবির কারণেই সুযোগ দেওয়া হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। রকনুদ্দিনের রিপোর্ট। প্রস্তাব দিয়েছেন প্রস্তাবিত বাজেটে। বরাবরের মতো সংসদে বাজেট উত্থাপনের পরদিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন, যার শুরুতে রাখা বক্তব্যে অর্থমন্ত্রী বোঝানোর চেষ্টা করেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে পেশ করা হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেট। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার, সেহেতু সংকোচনমূলক নীতিকৌশল আরও কিছুদিন চলমান থাকবে। এ সময় ব্যাংকিং খাতের নাজুক অবস্থার মাঝেও বাজেট ঘাটতির 1,37,000 কোটি টাকা ব্যাংক থেকেই লোন নেয়া, তারল্য সংকট সহ নানান বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তবে অর্থমন্ত্রীর চোখে সবই স্বাভাবিক। ব্যাংক থেকে যে ঋণ নেওয়া, এটা তো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর, এটা সব বাজেটে সব অর্থমন্ত্রীরাই করেন, সব সরকারই করে। আর কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে উৎসাহিত করবে কিনা এমন প্রশ্নের উত্তর দিতে অর্থমন্ত্রী মাইক ঠেলে দেন এনবিআর চেয়ারম্যানের দিকে। উত্তর দেন সাবেক আইজিপি বেনজির আহমেদ নির্দিষ্ট কর দিয়ে সম্পদ সাদা করতে পারবেন কিনা এমন প্রশ্নেরও। এই ধরনের বিষয়ে কিভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে, এটা আইনি প্রক্রিয়ায় পড়ে গেছে, কেসের ভিতরে পড়ে আছে। ব্যবসায়ী মহলের পক্ষ থেকে একটি দাবি এসেছিল, সাধারণ মানুষের পক্ষ থেকে একটা দাবি এসেছিল যে রিটার্নে একটি সুযোগ দেওয়ার জন্য এই অ্যামনেস্টির বিষয়টি রেখেছিলাম। থেকে থেকেই নিত্যপণ্যের বাজার কেন অস্থির হচ্ছে, আসলেই তা নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন ছিল বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে। বাজার অস্থির হয়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, এই রকম কোনো হঠাৎ করে কিন্তু তথ্য নাই। নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো দাম বাড়ার মতো এই বাজেটে কিন্তু ঘোষণা নাই। মূল্যস্ফীতির কারণেই সুযোগ থাকার পরও বাজেটের আকার বড় করা হয়নি বলে জানান অর্থ বিভাগের সচিব। রকনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এবারের বাজেটকে কালো টাকা ও দুর্নীতি বান্ধব বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্নীতিবাজদের আরও চুরি করতে নানা ধরনের আয়োজন রয়েছে বাজেটে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সোনালী দল আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, উন্নয়নের মিথ্যা গল্প শুনিয়ে দেশের অর্থনীতিকে ইতোমধ্যেই ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোর করে ক্ষমতা ধরে রাখা, দলীয় লোকদের দুর্নীতি, চুরি ও বিদেশে টাকা পাচার এবং স্বজনপ্রীতির কারণে রাষ্ট্রীয় বেশিরভাগ প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে অভিযোগ করেন। দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট, কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট। ট্রান্সপোর্ট সেক্টরে চুরির সবচেয়ে বেশি সুবিধা, সেই কারণে ট্রান্সপোর্ট সেক্টরে বরাদ্দ সবচেয়ে বেশি। ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে। ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কি? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা, আর কোনো কলকারখানা না করতে পারি। এমপ্লয়মেন্ট কোথায়? বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকার তার নির্বাচনী ইশতেহার পরিপন্থী কাজ করেছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি আরও জানায়, এবারের বাজেটটি হয়েছে গতানুগতিক এবং উচ্চাভিলাষী। প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি এবং রাজস্বের লক্ষ্যমাত্রাগুলো বাস্তবায়নযোগ্য হয়নি বলেও মনে করছে সিপিডি। সংস্থাটি বলছে, অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রিজার্ভ বৃদ্ধির পদক্ষেপ অপর্যাপ্ত ও দুর্বল। চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে বের হবার কোনো দিক নির্দেশনা বাজেটে নেই বলেও মন্তব্য সিপিডির। এটা অবশ্যই সাংঘর্ষিক এবং এটা অবশ্যই আওয়ামী লীগের ম্যানিফেস্টো, তার সাথে আমরা মনে করি যে এটা একেবারেই বিপরীতমূলক। এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে
প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব, এই রাস্তায় যাব, নাকি আমরা আওয়ামী লীগের ম্যানিফেস্টোর সেই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জিহাদ সেটার দিকে যাব?